নীলার চুলগুলো খোলাই ছিল। চুলগুলো উড়ে এসে পড়লো আমার মুখে। ঘাম শুকতে লাগলাম। অনুভূতিতে চোখ বন্ধ করে নিলাম। চোখ খুলে দেখি নীলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলার দিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় নীলাদ্রি কান্না করে দিল। নীলাদ্রি কাঁদতে কাঁদতে বলল, আব্বু। নীলার আগে কটমট হয়ে নীলাদ্রির মুখ চেপে ধরলো। কিসের আব্বু? হ্যাঁ, কিসের আব্বু? তোমার কোনো আব্বু নেই, ওকে? আমি কিছু বলতে চেয়েও বললাম না। নীলা নীলাদ্রির মুখ ছাড়তে আবার চেঁচিয়ে উঠলো। আব্বু। নীলা এবার নীলাদ্রির গালে ঠাস করে একটা চড় মারলো। মেয়েটা মুহূর্তেই কান্না বন্ধ করে দিল। থেমে গেল নীলাদ্রির কান্না। আমি নীলাকে কিছু বলতে যাব, তার আগেই নীলা বলতে শুরু করলো। আব্বু আব্বু আব্বু, কে শিখিয়েছে এই ডাক তোমাকে? নিশ্চয়ই তুমি যার বলেছিলে সে এই বদলোকটা, আর তুমি ঢ্যাং ঢ্যাং করে আব্বু বলতে শুরু করলে। তোমাকে এত বড় শুধু আমিই করেছি, তোমার জন্ম আমিই দিয়েছি। তোমার কোনো আব্বু নেই, বুঝলে? নীলার চিৎকার শুনে রাসা বেরিয়ে এলো। রাসা বলল, কিরে, কি হয়েছে? নীলা বলল, দেখ না, নীলাদ্রি কাকে না কাকে আব্বু ডাকছে, আর আমি সেটা মেনে নেব, তাই ওকে মেরেছি। এতে তোর কি হলো? তুই যাও পরে। রাসা একবার আমার দিকে তাকালো। বুঝতে পারলো নীলাদ্রি আমাকে আব্বু ডেকেছে। রাসা বলল, ও তো ঠিকই। রাসাকে আটকে দিল নীলা। রাগী কণ্ঠে বলে উঠল, ব্যাচ, আমি আমার কথার মাঝে কারোর কথা পছন্দ করি না। রাসা বলল, কিন্তু ও তো বাচ্চা একটা মেয়ে, তো একটা ভুল করেছে, তাই বলে তুই ওকে মারবি? আমার মেয়েকে আমি মারবো, তাতে কার কি? নীলাদ্রি চুপটি করে মায়ের বুকের ওপরে মাথা রেখে শুয়ে আছে, আর মাঝে মাঝে ফুপাচ্ছে। এতক্ষণে নীলা আর রাসার কথার চিৎকার চেঁচামেচিতে অনেক লোক সেখানে জড়ো হয়ে গেছে রাসা পরিস্থিতি সামলানোর জন্য। নীলা, চল চল উপরে চল, আর আপনারা সবাই নিজ নিজ কাজে যান। সবাই চলে গেল। নীলা আমার দিকে তাকিয়ে, আমার মেয়ের পাশে যেন কাউকে না দেখি, যদি দেখি তাহলে ভালো হবে না, বলে দিলাম। আমাকে উদ্দেশ্য করে বলল। রাসা নীলাকে টানতে টানতে উপরে নিয়ে যেতে লাগলো। নীলা পেছন থেকে আমার দিকে তাকিয়ে চোখ পাকাতে লাগলো। কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেন বলছে, ভালো হবে না কিন্তু। আমি চেয়ারটায় বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। নীলা সবার সামনে আমাকে অপমান করলো। আর এত মিষ্টি পুতুলের মতো মেয়েটাকে কেউ মারে নাকি? আমার উপর রাগ দেখিয়ে নীলা নীলার দিকে মারলো। আর আমি কি নীলাদ্রির কেউ না? ও কি সব বলছে? আমিও তো নীলাদ্রির আব্বু। তাহলে নীলা বলল কেন? কে না কে? চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এগুলো আমারই কর্মফল। আমি তো নীলাদ্রিকে আমার মেয়ে হিসেবে মানতে প্রথমে মানা করেছিলাম। এখন আর কি করার? বরপক্ষ এসে গেছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলাকে দেখতে পাচ্ছি না। উকি ঝুঁকি মারছিলাম, কিন্তু কোথাও দেখলাম না। হঠাৎ কেউ ধাক্কা মারলো। পিছনে তাকিয়ে দেখলাম নীলার বান্ধবী সামিনা। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। সামিনা বলল, ও কিছুকে মেরে লাভ নেই দুলা ভাই, নীলা এখনো রেডি হয়নি। ও তা আমাকে কেমন লাগছে বললেন না তো? হ্যাঁ, ভালোই, খুব সুন্দর লাগছে। ও, থ্যাংক ইউ। আর আপনাকে যা হ্যান্ডসাম লাগছে না। থ্যাঙ্কস। আচ্ছা, বাই। সামিনা, জি বলুন। আমাকে একটু সাহায্য করতে পারবে তোমরা সবাই? কি সাহায্য? তারপর সামিনাকে আমার সব প্ল্যানের কথা বললাম। নীলা যদি জানতে পারে তাহলে আমরা শেষ। এটুকু সাহায্য করতে পারবে না দুলাভাইকে? ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। সামিনা বলল। আচ্ছা, সামনের দিকে তাকান তো। সামনের দিকে তাকাতে আমি ক্রাশ। নীলা লম্বা একটা লেহেঙ্গা পরে আছে। হালকা মেকআপে নীলাকে পরীর মতো লাগছে। কোলে নীলাদ্রি আছে। নীলার দিকেও ছোট পরী লাগছে। নীলাদ্রি আমাকে দেখে একটা ফাঁকা দাঁতে হাসি দিল। আমার কোলে আসার জন্য হাত বাড়ালো দূর থেকে। ও যেন এতক্ষণ আমাকেই খুঁজছিল। আমি ওকে ওর আম্মুর কোলে থাকতে ইশারা করলাম। নীলাদ্রি চুপটি করে নীলার কোলে বসে রইল। গায়ে হলুদের অনুষ্ঠান ছাদে করা হয়েছে। নীলার চোখে আমার চোখ পড়তেই নীলার মুখে কাঠিন্য ভাব দেখা দিল। আমি হাত দিয়ে ইশারা করে বুঝালাম কেমন লাগছে। নীলা মুখ ঘুরিয়ে নিল। হলুদ এভাবেই কেটে গেল। এখন রাতে শোয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাসা আমাকে বাড়ি ফিরে যেতে মানা করেছে। একেবারে বিয়ে খেয়ে তারপরে যেতে হবে। আর আমি তো এরকমই একটা লাকি চান্স খুঁজছিলাম। আমি নীলার রুমটা খুঁজছিলাম, পেয়েও গেলাম। নীলা রুমে নেই, মনে হয় ওয়াশরুমে। আর আমার ছোট পরীটা বিছানায় ঘুমিয়ে আছে, ঘুম পরীর মতো। রুমে ঢুকে পড়লাম। বিছানায় গিয়ে নীলাদ্রির পাশে শুয়ে পড়লাম। নীলাদ্রির নাক টানতে লাগলাম। ঘুমের মধ্যে পাপ্পি দিলাম মেয়েটার ছোট গাল দুটিতে। নীলা ওয়াশরুম থেকে ফিরে এলো। চোখ মুছতে লাগলো। নীলা শোয়ার জন্য নাইট ড্রেস পরেছিল। আমাকে দেখে নীলা চিৎকার দিয়ে উঠলো। আমি দৌড়ে গিয়ে মুখ চেপে ধরলাম। আরে আরে, কি করছো? কেউ শুনে ফেলবো তো। আর নীলাদ্রি জেগে যাবে। নীলার আগে কটমট করে ফিসফিস করে বলল, আপনি এখানে কেন? বউকে থুকু মেয়েকে দেখার জন্য এলাম। বের হন এক্ষুনি, বের হন বলছি। আরে এত তাড়া কিসের? যাবই তো। আমার মেয়েটার সাথে খেলবো, তারপর যাব।
কে আপনার মেয়ে? নীলাদ্রি শুধু আমার মেয়ে, আর কারো না। আচ্ছা, ভালো কথা, আমার না, তোমার মেয়েকেই দেখতে এলাম। এখন চুপচাপ শুয়ে পড়ো। আমি নীলার কাছ থেকে সরে নীলাদ্রির পাশে শুয়ে পড়লাম। নীলা চুলে বেনি বাঁধছিল। আমি নীলার নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে তাকাচ্ছিলাম। সেটা দেখে নীলা চোখ বড় বড় করে বলল। এই এই আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? হুম। আমি কিছু না বলে নীলার খোলা পায়ের দিকে তাকিয়ে রইলাম। নীলা অস্বস্তিতে পড়ে গেল, ড্রেস নিচের দিকে টানতে লাগলো। এই ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু চিৎকার দিব। আমি তাকিয়েই থাকলাম। আমি বিছানা থেকে উঠে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলার কাছে যেতে নীলা আমাকে ধাক্কা দিল। ধাক্কাটা একটু জোরেই দিল, যার ফলে আমি খাটের কাছে গিয়ে পড়লাম। উপর হয়ে পড়ে রইলাম। নীলা ভয় পেয়ে গেল, চোখে পানি আসবে আসবে ভাব। দৌড়ে আমার কাছে এলো, আদি, আদি। আস্তে আস্তে করে ডাকতে লাগলো। আমি নিশ্চুপ। নীলা আরো ভয় পেয়ে গেল, আমার বুকে মাথা ঠেকালো। তারপর মুখ আমার নাকের কাছে নিয়ে যেতে আমি নীলার গালে একটা চুমু এঁকে দিলাম। নীলা হা করে আছে। মুখটা অগ্নিরূপ ধারণ করার আগেই উঠে দিলাম দৌড়। একবারে গিয়ে রুমে থামলাম। যাক, এবার ঘুম আসবে। কখন ঘুমালাম মনেই নেই। সকালে ঘুম ভাঙলো, দরজায় কেউ ধাক্কাচ্ছে। গিয়ে দরজা খুললাম। যা দেখলাম, নীলা দাঁড়িয়ে আছে, হাতে চায়ের কাপ আর সকালের নাস্তা। আমাকে দেখে নীলার মুখ রাগে লাল হয়ে গেল। চলে যাবে, আমি পিছন থেকে আঁচল টেনে ধরলাম। আরে, নাস্তাটা তো দিয়ে যাও। নীলা ঘুরে দাঁড়ালো। কি করবে কি করবে ভেবে রুমে ঢুকে নাস্তা রেখে চলে যাচ্ছিল। খুব সুন্দর লাগছে তোমাকে, মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে আমাদের। নীলার আগে চুল টানতে টানতে বলল। ফাজিল হবিস, তোকে আমি দেখে নিব। চলে গেল। যাহ বাবা, এত রাগ করার কি আছে। নাস্তা সেরে নিলাম। দিনটা এভাবেই কেটে গেল। বিকেলে সবাই বড়দের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হলাম। আমি নীলার দেওয়া কালো পাঞ্জাবিটা পরলাম। রাস্তার কাছ থেকে নীলার নাম্বার নিয়েছিলাম। একটা মেসেজ করলাম, কালো শাড়িটা পরো কেমন। কিছুক্ষণ পর নীলার রিপ্লাই আসলো, কতগুলো রাগের ইমোজি আর লেখা, আপনার মন্ডু। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। কিছুক্ষণ পর নীলার বান্ধবীদের দেখতে পেলাম। গিয়ে নুসরাতের মাথায় টোকা দিলাম। নুসরাত ঘুরে আমার হাতে চিমটি দিল। এত জোরে কেউ চিমটি দেয়? নুসরাত বলল, আমি দেই। আপনি আমার মাথায় টোকা মারলেন কেন? কাজগুলো কথা মতো যেন হয়। আর টিটটাও যেন সময় মতো পাই। ওকে ওকে, আগে নীলাকে পটাই, তারপর না হয় টিট। না না দুলা ভাই, না পটলেও টিট দিতে হবে। আচ্ছা। যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়লাম। নীলা কালো শাড়ি পরেছে, কারণ কাল রাতে নীলার অন্য শাড়িগুলোতে আমি পানি ঢেলে রেখেছিলাম। আমাকে দেখতেই মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। আমি অন্যদিকে তাকিয়ে হাসিতে লুটিয়ে পড়লাম। সামিনা, নুসরাত, রিয়া আর আমার শালেগুলো ঠিকঠাক মতোই কাজ করলো। নীলাকে আমার গাড়িতে ঢুকিয়ে দিল। নীলা ঢুকার সাথে সাথে আমিও গাড়িতে ঢুকে পড়লাম। নীলা আমাকে দেখেই হা হয়ে গেল। আপনি এখানে? উফ,